আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব। এই বইয়ের আজকে আমরা 12তম অধ্যায়ের অক্সিজেন চক্র নিয়ে জানবো। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। তোমরা এর আগের পর্বে জেনেছো পানি চক্র সম্পর্কে। তো পানি চক্র আমরা কি দেখেছিলাম, যে পানি বারবার যখন একইভাবে বারবার আবর্তিত হচ্ছে সেটাকে আমরা পানি চক্র বলছি। তাহলে একইভাবে আমি যদি প্রশ্ন করি অক্সিজেন চক্র বলতে কি বুঝো, তুমিও কিন্তু ঠিক একই কথা বলবে যে অক্সিজেন বারবার ফেরত আসাকে কিন্তু অক্সিজেন চক্র বলছে। তো চলো আজকে আমরা দেখি যে অক্সিজেন চক্র আসলে কাকে বলা হচ্ছে। আমরা সবাই জানি বাতাসের 78% ভাগ হচ্ছে নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন। তোমরা সবাই জানো যে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, তারপরে কিন্তু অক্সিজেন। এই যে আমরা অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকি, এই জন্য অনেকে মনে করে অক্সিজেন হয়তো বেশি, কিন্তু একটা কথা মনে রাখবে, অক্সিজেন কিন্তু বাতাসে বেশি নয়, নাইট্রোজেনটাই বেশি থাকে। ঠিক আছে, অন্য সব গ্যাস মিলিয়ে হচ্ছে বাকি 1%। পৃথিবীতে সবসময় কিন্তু বাতাসে এই পরিমাণ অক্সিজেন ছিল না। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীতে সায়ানোব্যাকটেরিয়া শালক সংশ্লেষণ করে অক্সিজেন তৈরি করা শুরু করে এবং প্রায় 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বর্তমান পর্যায়ে এসে পৌঁছায়। তো আমরা যেটা জানি পৃথিবীর শুরুতেই এত বেশি অক্সিজেন কিন্তু ছিল না। দেখা যায় যে 4.6 বিলিয়ন বছর আগে সায়ানোব্যাকটেরিয়া নামের এক ধরনের অণুজীব প্রথম শালক সংশ্লেষণ শুরু করে। এখন ব্যাকটেরিয়া কিন্তু কখনোই শালক সংশ্লেষণ করতে পারে না, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া এর মধ্যে কিন্তু ক্লোরোফিল রয়েছে, এই কারণে সে শালক সংশ্লেষণ করতে পেরেছিল এবং শালক সংশ্লেষণ করতে পেরেছিল বলে অক্সিজেনের পরিমাণ কিন্তু তখন থেকে বাড়তে শুরু করেছিল। ঠিক আছে, এবং এখন যে 21% হচ্ছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত 21% অক্সিজেনের পরিমাণ চলে এসেছে। পৃথিবীর বেশিরভাগ জীব এই অক্সিজেন শোষণ করে জীবন ধারণ করে, অর্থাৎ বলা যায় অক্সিজেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে একটি মূল ভূমিকা পালন করে। অক্সিজেন চক্রটি একটি জৈব রাসায়নিক চক্র এবং এই চক্রের মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ একটা স্থিতিশীল পর্যায়ে থাকে। তাহলে অক্সিজেনের মাধ্যমে যে পৃথিবীতে সকল জীব বেঁচে আছে, এইটার জন্য কিন্তু অক্সিজেন চক্র সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করছে। কারণ কি, অক্সিজেন চক্রের মাধ্যমে কিন্তু অক্সিজেনটা বেশি খরচ না হয়ে সেটা কিন্তু বারবার আমাদের কাছে ফেরত আসছে। এই কারণে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল রয়েছে। কেন? ওই যে বারবার ফেরত আসছে, এই কারণে মানে একবার অক্সিজেন ব্যবহারের পর সেটা হারিয়ে যাচ্ছে না, সেটা কিন্তু বারবার আবার ফেরত আসছে। তো এইভাবেই কিন্তু পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এই চক্রটি শুধু বায়ুমণ্ডল নয়, পৃথিবীর জীবমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠের লিথোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে অক্সিজেন চক্র যেটা, সেটা পৃথিবীর জীবমণ্ডল মানে জীবরা যে মণ্ডলে থাকে সেটার কথা বলা হচ্ছে। এবং লিথোস্ফিয়ার কোথায় অবস্থিত? লিথোস্ফিয়ার হলো পৃথিবীর ভূত্বকের কঠিন অংশটা, অর্থাৎ যে পৃথিবীর একদম আমি যদি চিন্তা করি যে পৃথিবীর বাইরের ভূত্বকটাকে আসলে লিথোস্ফিয়ার বলা হয়। তো পৃথিবীর জীবমণ্ডল যেখানে মানুষ, উদ্ভিদরা থাকে, প্রাণীরা থাকে, সেই অংশ এবং পৃথিবীর যে কঠিন স্তর সেটাতে কিন্তু সেটাতে কিন্তু অক্সিজেন বিদ্যমান রয়েছে। প্রকৃতপক্ষে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তার থেকে অনেক বেশি অক্সিজেন রয়েছে লিথোস্ফিয়ারে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাসে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ অক্সিজেন কোথায় থাকবে? পৃথিবীর ভূত্বকে। ঠিক আছে, পৃথিবীর বাইরের ভূত্বকে মানে লিথোস্ফিয়ারে। অক্সিজেন চক্রকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপে পৃথিবীর সকল সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং নিজেদের জন্য খাদ্য তৈরি করে, উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন ত্যাগ করে। তাহলে অক্সিজেন চক্রকে যে 3টা ভাগে ভাগ করা হয়, তার প্রথম ধাপটা হচ্ছে প্রথমত শালক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা সকলেই জানি উদ্ভিদ কি করে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের জন্য খাদ্য তৈরি করে। এখন খাদ্য তৈরি করার সময় তার সাথে কিছু এক্সট্রা প্রোডাক্ট তৈরি হয়, এটাকে বলা হয় বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য। সেই উপজাত দ্রব্যই হচ্ছে অক্সিজেন। এবং এই অক্সিজেন চিন্তা করো যে উদ্ভিদের কিন্তু উদ্দেশ্য ছিল নিজের জন্য খাবার তৈরি করা, তার কিন্তু উদ্দেশ্য না অক্সিজেন তৈরি করা। এই নিজের জন্য খাবার তৈরি করতে গিয়ে সে কি তৈরি করছে? উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন ত্যাগ করছে। ঠিক আছে, অক্সিজেনটা যে ত্যাগ করছে সেটা দিয়েই কিন্তু পুরো জীবজগৎ টিকে আছে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপে সকল শ্বসনকারী জীব তাদের শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে। আর তৃতীয় ধাপে সকল জীব নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যেটি আবার উদ্ভিদের কাছে শালক সংশ্লেষণের জন্য ফেরত যায়। এভাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল থাকে। তাহলে দ্বিতীয় ধাপে কি হবে? এই যে
অক্সিজেনটা বের হয়ে গেল, সেই অক্সিজেন গ্রহণ করে কারা? সেই অক্সিজেন গ্রহণ করে হচ্ছে সবুজ উদ্ভিদ এবং তাছাড়া সবুজ উদ্ভিদ না, প্রাণীরা তো অবশ্যই গ্রহণ করবে। তো প্রাণী এবং উদ্ভিদ সবাই কিন্তু কি গ্রহণ করবে? নিজের বাঁচার জন্য, নিজের বেঁচে থাকার জন্য শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করবে। অক্সিজেন যখন গ্রহণ করবে তখন কিন্তু সে মানে নিজেদের বেঁচে থাকলো এবং অক্সিজেনটা গিয়ে কী করছে? তাকে বাঁচিয়ে রাখছে। তৃতীয় ধাপে কী হবে? তৃতীয় ধাপে যে নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, এটা হচ্ছে পরিবেশে বেশিক্ষণ রাখা যাবে না। এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গ্রহণ করে এবং আবার অক্সিজেন ত্যাগ করে, মানে অক্সিজেন হচ্ছে গিয়ে পরিবেশে ছেড়ে দেয়। তাহলে একবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, একবার অক্সিজেন ত্যাগ করলো, আবার অক্সিজেন গ্রহণ করলো, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, আবার অক্সিজেন ত্যাগ করলো। অর্থাৎ বারবার চক্রাকারে কিন্তু এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু ঘুরে ফিরে আসছে। এই যে বারবার যখন বায়ুমণ্ডলে এই অক্সিজেন ঘুরে ফিরে আসছে, তাই এই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানে উল্লেখ্য যে পৃথিবীর স্থলভাগ থেকে যে পরিমাণ অক্সিজেন নির্গত হয়, সামুদ্রিক উদ্ভিদ থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রায় সম পরিমাণ অক্সিজেন বের হয়। এছাড়াও পৃথিবীর লিথোস্ফিয়ার থেকেও কিছু পরিমাণ অক্সিজেন বায়ুমণ্ডলে আদান প্রদান হয়ে থাকে। আচ্ছা, পৃথিবীর স্থলভাগে মানে মাটি থেকে যে পরিমাণ অক্সিজেন নির্গত হয়, তার থেকে সামুদ্রিক উদ্ভিদ, যেমন সামুদ্রিক উদ্ভিদ বলতে যেমন সামুদ্রিক শ্যাওলা, সিউইড, তারপরে যে সমুদ্রের নিচে যে ধরনের মানে উদ্ভিদ থাকে, যেমন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করো, কচুরিপানা আছে, শাপলা আছে, পদ্ম আছে, এই বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ থেকে হচ্ছে বাতাসে যে পরিমাণ মানে স্থলভাগ থেকে যে পরিমাণ অক্সিজেন বের হয়, তার প্রায় সম পরিমাণ অক্সিজেন বের হয় এই জলজ উদ্ভিদ থেকে। আর পৃথিবীর লিথোস্ফিয়ার অর্থাৎ পৃথিবীর যে বাইরের ভূত্বক, সেখান থেকেও কিন্তু কিছু পরিমাণ অক্সিজেন বায়ুমণ্ডলে আদান প্রদান হয়ে থাকে। এখন এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা দেখো, যেটা আমরা পড়েছি সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমত গাছের ছবি দিয়েছে। গাছ কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেন তৈরি করে হচ্ছে অক্সিজেনটাকে বের করে দিচ্ছে বায়ুমণ্ডলে। এই অক্সিজেন কে গ্রহণ করছে? প্রাণী গ্রহণ করছে, গাছপালাও গ্রহণ করছে। তারপরে সেটা হচ্ছে অক্সিজেন হচ্ছে শ্বাস নেওয়ার সময় মানে অক্সিজেনটাকে গ্রহণ করছে, নেওয়ার পরে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড আবার কে নিচ্ছে? এই গাছপালা নিচ্ছে। এইটা চক্র আকারে ঘুরছে, এই জন্য এটাকেই বলা হচ্ছে অক্সিজেন চক্র। এখন আমরা দেখব অক্সিজেন চক্রের গুরুত্ব কি, অক্সিজেন চক্রের কেন প্রয়োজন। অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারতো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই গ্যাসে নিম্নলিখিত কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ অক্সিজেন কি কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু এখানে দিয়েছে। জীব শ্বসনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে। কি হয়? জীব হচ্ছে শ্বসনের জন্য মানে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য অক্সিজেনটাকে গ্রহণ করছে। গ্রহণ করার পরে অক্সিজেনটা আমাদের শরীরের ভিতরে যাবে এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি সে খাবারগুলো ভাঙতে সাহায্য করে। এই যে খাবারগুলো ভাঙতে সাহায্য করছে, তো অক্সিজেন যার সাথেই বিক্রিয়া করে তাকে বলা হয়, সেই বিক্রিয়াকে বলা হয় দহন। তাহলে সে যদি খাদ্যের উপাদানের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো খাদ্যের দহন হচ্ছে। তার মানে খাদ্যের দহন কেন হয়? খাদ্যের দহনের ফলে অর্থাৎ খাদ্যগুলো অক্সিজেনের মাধ্যমে যখন দহন প্রক্রিয়া ভেঙে যায় তখন কি হয়? নিজের জন্য কিছু শক্তি উৎপন্ন করে, অর্থাৎ এই দহন প্রক্রিয়ার কারণে হচ্ছে শক্তি তৈরি করা। তাহলে আলটিমেটলি অক্সিজেন কি করছে? অক্সিজেন হচ্ছে আমাদেরকে যেমন বাঁচিয়ে রাখছে, ঠিক একইভাবে হচ্ছে আমাদের খাদ্যটাকে দহনের মাধ্যমে কি করছে? আমাদের শরীরের জন্য শক্তি উৎপন্ন করছে। এরপরে দেখো অক্সিজেন কি কাজে ব্যবহার হচ্ছে? রান্নার কাজে, গাড়িতে, শিল্প কারখানায় আরও অনেক কিছুতেই শক্তি সৃষ্টি করার জন্য জ্বালানি দহন করা হয়। এসব দহন কাজে অক্সিজেন ব্যবহার করা হয়। বারবার দহন শব্দটা আসছে, দহনের যদি আমি অন্য একটা সমার্থক শব্দ বলি পোড়ানো, তাহলে তোমরা মনে হয় এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। এখন এই যে রান্নার কাজে বলি, গাড়িতে বলি, শিল্প কারখানায় বলি বা অন্য যে কোনো জায়গায় যেখানে তোমার পোড়ানোর প্রয়োজন হয় সেখানে কিন্তু তোমার অক্সিজেনটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে জ্বালানি দহনের কাজে কাকে ব্যবহার করা হয়? অক্সিজেনটাকে ব্যবহার করা হয়। এরপরে আসা হচ্ছে 3 আর 4 নম্বর পয়েন্টটা, পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে জলজ প্রাণীরা জীবন ধারণ করে। অবশ্যই আমরা জানি অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়, তো এই জন্য যারা পানিতে বসবাস করে যেমন জলজ প্রাণী, জলজ উদ্ভিদ, এরা কি হয়? পানি থেকে অক্সিজেন গ্রহণ করে হচ্ছে নিজের জীবন ধারণ করে থাকে। জৈব বর্জ্য পদার্থের পচন প্রক্রিয়া অক্সিজেন ব্যবহৃত হয়। তো জৈব বর্জ্য পদার্থ হচ্ছে জীবদেহ থেকে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, জীবদেহ থেকে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর পচন প্রক্রিয়ার জন্য বা পচনটা যাতে সহজে হয়
সেখানে অক্সিজেনটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আজকে এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম অক্সিজেন চক্র কি, অক্সিজেন চক্রের গুরুত্ব কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অক্সিজেন চক্রের কি গুরুত্ব। শুধু অক্সিজেনটাকে বের করলেই হলো না বা অক্সিজেনটাকে গ্রহণ করলেই হলো না, অক্সিজেনটাকে বারবার কিন্তু বাতাসে ফেরত নিয়ে আসা হয়, যাতে হচ্ছে বাতাসে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এদের যাতে ভারসাম্য বজায় থাকে। আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণটা বেশি, যেটা হচ্ছে 78%, আর হচ্ছে 21% হচ্ছে অক্সিজেন। আমরা একটু আগে অক্সিজেন চক্র সম্পর্কে পড়েছি। এখন আমাদের বায়ুমণ্ডলে যার পরিমাণটা বেশি নাইট্রোজেন, তো নাইট্রোজেনেরও তো একটা চক্র থাকা দরকার, কি বলো? তো এই জন্য নাইট্রোজেনের একটা চক্র রয়েছে আমাদের পরিবেশে। তো নাইট্রোজেন চক্রটা কি? অবশ্যই নাইট্রোজেন বারবার ফেরত আসাকে আমরা বলবো নাইট্রোজেন চক্র, কিন্তু এটা ফেরত আসেই বা কীভাবে বা তৈরি হয় বা কীভাবে, সেটা হচ্ছে আমরা এই পর্যায়ে দেখব। তো নাইট্রোজেন চক্রটা দেখো, নাইট্রোজেন চক্র পৃথিবীর বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাইট্রোজেন জীবের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টি, কিন্তু বায়ুমণ্ডলে এটি বিপুল পরিমাণে থাকলেও কোনো প্রাণী বা উদ্ভিদ এটি সরাসরি ব্যবহার করতে পারে না। তাহলে নাইট্রোজেন চক্রটা কি? পৃথিবীর বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাইট্রোজেন চক্র। তো পৃথিবীর বাস্তুতন্ত্র বলতে আমরা জানি বাস্তুতন্ত্র কাকে বলে। তো যে মানে যেখানে তোমার জীব এবং হচ্ছে জড় উপাদানের মধ্যে এক ধরনের আন্তঃসম্পর্ক থাকে, সেইটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাইট্রোজেন চক্র, কারণ এই যে বিপুল পরিমাণ নাইট্রোজেন রয়েছে, এই বিপুল পরিমাণ নাইট্রোজেনটাকে তো ব্যবহার করতে হবে বলো, তাহলে তো উদ্ভিদ বা প্রাণী পুষ্টিটা পাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বায়ুমণ্ডলে এত বেশি পরিমাণে নাইট্রোজেন থাকা সত্ত্বেও কোনো উদ্ভিদ বা প্রাণীটাকে সরাসরি ব্যবহার করতে পারে না। সরাসরি বলতে সরাসরি নিজের খাবারের জন্য বা নিজের দেহের জন্য এটাকে ইউজ করে ফেলতে পারে না। তাহলে কি উপায় ব্যবহার করে? অবশ্যই কোনো না কোনো উপায় আছে। তো নাইট্রোজেন চক্র এমন একটি জৈব ভূ রাসায়নিক প্রক্রিয়া যেটি প্রায় নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে জীবের ব্যবহারের উপযোগী করে রূপান্তরিত করে তোলে। এই চক্রের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে এবং চক্র শেষে আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। তাহলে নাইট্রোজেন চক্র কি একটা জৈব ভূ রাসায়নিক প্রক্রিয়া। জৈব বলতে জীবদেহ থেকে যে উপাদানটা আসছে অথবা পরিবেশ থেকে যে উপাদানটা আসছে, আর ভূ বলতে তো মাটিকে বোঝানো হচ্ছে। আর রাসায়নিক প্রক্রিয়া মানে কি? এটা অবশ্যই একটা কেমিক্যাল রিয়াকশনের প্রক্রিয়া। তার মানে কি, যে নাইট্রোজেন চক্র হচ্ছে এখানে প্রাণী উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে, যেখানে আবার হচ্ছে এতে রাসায়নিক বিক্রিয়াও রয়েছে। তো এই জন্য এটাকে জৈব ভূ রাসায়নিক বিক্রিয়া বলা হচ্ছে। আবার এই জিনিসটা হচ্ছে এই প্রক্রিয়ায় বাতাসের যে নাইট্রোজেন রয়েছে, সে নাইট্রোজেন গ্যাসটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে কি করে? জীবের ব্যবহার উপযোগী করে, এবং জীবের ব্যবহার উপযোগী করে তাকে রূপান্তরিত করে ফেলে। অর্থাৎ জীব যাতে ব্যবহার করতে পারে, উদ্ভিদ বলি, প্রাণী বলি, এরা যাতে এই বাতাসের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসটাকে যাতে ব্যবহার করতে পারে, এই জন্য বিভিন্ন প্রক্রিয়ায় সে এই নাইট্রোজেন গ্যাসটাকে রূপান্তরিত করে ফেলে। এই চক্রের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে আসবে, এবং মাটিতে আসার পরে সে সংবর্ধন হবে বা হচ্ছে মাটির সাথে মিশে যাবে, এবং তারপরে চক্র শেষে আবার বায়ুমণ্ডলে ফেরত চলে যাবে। তো নাইট্রোজেন চক্রের কয়েকটা সক্রিয় প্রক্রিয়া রয়েছে। আমরা ছবিটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, আমরা আগে পড়াটা পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখি নাইট্রোজেন ফিক্সেশন। এটা বলতে কি বোঝানো হচ্ছে? নাইট্রোজেন চক্র শুরু হয় নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নাইট্রোজেন চক্র কোথা থেকে শুরু হয়, তো তোমার অ্যান্সার কী হবে? নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে। যেখানে নির্দিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এই ব্যাকটেরিয়াগুলো মাটিতেই থাকে, এবং এটি হচ্ছে উদ্ভিদের সঙ্গে ব্যাকটেরিয়াগুলোর এক ধরনের সিম্বিওটিক সম্পর্ক। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে প্রথমে কি হচ্ছে? নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে। কিভাবে হচ্ছে? বাতাসের যে নাইট্রোজেন গ্যাস আছে সেটাকে কিন্তু ব্যবহার করা যায় না। এই জন্য এমন এক ধরনের উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদের গায়ে ব্যাকটেরিয়া অবস্থান করে। সেই ব্যাকটেরিয়াটা কি হয়? বাতাসের নাইট্রোজেনটাকে গ্রহণ করে। বাতাসের নাইট্রোজেনটাকে গ্রহণ করে সেটাকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। অ্যামোনিয়ার সংকেত কি? NH3, অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। এখন এই ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকে, মানে আসলে এটা মাটিতে থাকে, বা কখনো কখনো হচ্ছে কি কিছু উদ্ভিদের সঙ্গেও থাকে। তো মাটিতে যখন থাকে তখন বাতাসে নাইট্রোজেনটাকে গ্রহণ করে সে অ্যামোনিয়াতে যখন রূপান্তরিত করে ফেলে, সেটা তখন মাটিতে মিশে যায়। মানে ওই নাইট্রোজেনগুলো মানে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে অ্যামোনিয়া রূপে মাটিতে তখন মিশে যায়। এখন এই যে ব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদের যে সম্পর্ক, সেটাকে এক ধরনের সিম্বায়োটিক সম্পর্কে বলা যায়। তোমরা কিন্তু সিম্বায়োটিক সম্পর্ক জেনেছো। এক ধরনের সিম্বায়োটিক সম্পর্ক আছে যেটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। তো সিম্বায়োটিক সম্পর্ক কি? যে সম্পর্কে হচ্ছে একটা জীব অন্য জীবের উপরে নির্ভর করে বেঁচে থাকে, এবং তারা কি করে? তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক আদান প্রদান হয়। হয়তো কেউ
কোনো সম্পর্কে হচ্ছে দুইজনে উপকৃত হয়, কোনো সম্পর্কে হয়তো একজন উপকৃত হয়। তো এই জায়গা যেটা হয়, এই জায়গায় আমি তোমাদের একটা উদাহরণ বলে দিচ্ছি। তোমরা শিম গাছ সম্পর্কে জানো, শিম গাছের শিকড়ে একটু গুটি গুটির মতো কিছু নডিউল রয়েছে, দেখবে গুটির মতো কিছু রয়েছে। সেই গুটির মধ্যে রাইজোবিয়াম নামের এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলো বাতাসে নাইট্রোজেনটাকে ধরে তারপরে নাইট্রোজেনটাকে সংবন্ধন করে, অর্থাৎ এই যে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে পারে। এই যে ব্যাকটেরিয়াটার সাথে মানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সাথে শিম গাছের যে সম্পর্ক, সেটা হচ্ছে এক ধরনের সিম্বায়োটিক সম্পর্ক, যেটাকে আমরা মিউচুয়ালিজম বলে থাকবো। কারণ কি মিউচুয়ালিজম কেন বলছি, কারণ এখানে ব্যাকটেরিয়াটা উদ্ভিদটার জন্য নাইট্রোজেনটাকে নিয়ে আসছে যাতে সে নাইট্রোজেনের পুষ্টিটা পায়। আর উদ্ভিদ যে শর্করা জাতীয় খাবার তৈরি করে, সেই শর্করা জাতীয় খাবারটা আবার ব্যাকটেরিয়া গ্রহণ করে নিজের জন্য পুষ্টি সাধন করে থাকে। তাহলে এখানে কিন্তু দুইটা জীবী মানে ব্যাকটেরিয়া এবং শিম গাছ, এরা দুজনেই কিন্তু উপকৃত হচ্ছে। তাই এই ধরনের সম্পর্কে কিন্তু মিউচুয়ালিজম বলা হয়। দেখো, একটা জিনিস পড়াতে গিয়ে আমি কিন্তু আরেকটা জিনিসও আরেকবার বুঝিয়ে দিলাম। তো প্রত্যেকটা পড়ায় কিন্তু এভাবে একটা একটার সাথে এরকম রিলেটেড রয়েছে। তো বুঝতে পেরেছো, ফার্স্টেই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন, মানে বাতাসে নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে কিছু ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়াগুলো নির্দিষ্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটাকে বলে নাইট্রিফিকেশন। এরপরে দেখবো নাইট্রিফিকেশন। এই প্রক্রিয়ায় অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট আয়নে রূপান্তরিত হয়। একবার নাইট্রেটে পরিণত হলে উদ্ভিদ খুব সহজে সেটি পুষ্টির অংশ হিসেবে গ্রহণ করতে পারে। তো এইখানে আমরা একটু খেয়াল করি, তাহলে প্রথমে এইখানে কি হচ্ছিল, নাইট্রোজেন ফিক্সেশনে অ্যামোনিয়া তৈরি হয়েছিল, তারপরে সেটা নাইট্রাইটে রূপান্তরিত হয়েছে, নাইট্রাইট থেকে নাইট্রেট আয়নে রূপান্তরিত হয়েছে। আর নাইট্রেট আয়নে রূপান্তরিত হওয়ার কারণ কি, নাইট্রেট আয়নে রূপান্তরিত হলেই উদ্ভিদ সেটি গ্রহণ করতে পারবে, অ্যামোনিয়া রূপে কখনোই উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারবে না। এই জন্যই এই প্রক্রিয়ার নাম বলা হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কোত্থেকে আসছে, নাইট্রেট থেকে আসছে নাইট্রিফিকেশন। ফিকেশন বলতে তৈরি হওয়াটাকে বোঝাচ্ছে বা সংবন্ধনকে বোঝাচ্ছে। তাহলে নাইট্রেট তৈরি হচ্ছে দেখে এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন। তাহলে এখানে যদি আমরা একটু আয়ন দেখি, তাহলে দেখব যে নাইট্রেট আয়নকে প্রকাশ করা হয় হচ্ছে NO3- দিয়ে, আর নাইট্রেটকে প্রকাশ করা হয় হচ্ছে NO2-। তো এখানে আয়ন রূপে উদ্ভিদ সবসময় খনিজ লবণকে মাটি থেকে আয়ন রূপে গ্রহণ করে, পুরোপুরি পদার্থ রূপে গ্রহণ করে না। যেমন উদ্ভিদ মাটি থেকে ক্যালসিয়াম গ্রহণ করছে, সেটা হচ্ছে আয়ন হিসেবে গ্রহণ করবে ক্যালসিয়াম 2+, যদি লোহা গ্রহণ করে সেটা আয়ন হিসেবে গ্রহণ করবে আয়রন 2+। বুঝতে পেরেছো? তাহলে সোজা হিসাব যে নাইট্রিফিকেশনে হচ্ছে অ্যামোনিয়াটা নাইট্রাইটে রূপান্তরিত হবে, নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত হবে। বুঝতে পেরেছি আমরা? এরপরে খেয়াল করি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন কি, এই যে এত কষ্ট করে নাইট্রেট তৈরি হচ্ছে, এই যে এই নাইট্রেট আয়ন তৈরি হচ্ছে, এটা তো অবশ্যই কিছু একটা ইউজ করার দরকার, তাই না? কি ইউজ হবে, এইখানে হচ্ছে এই প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট গ্রহণ করবে, মানে এই নাইট্রেটটা গ্রহণ করবে, নাইট্রেটটা গ্রহণ করে কি তৈরি করবে, সেগুলাকে ব্যবহার করবে। নাইট্রেটটাকে ব্যবহার করে নাইট্রোজেন ঘটিত যা যা কিছু আছে, যেমন নাইট্রোজেন ঘটিত অ্যামিনো অ্যাসিড আছে, নাইট্রোজেন থেকে তৈরি হয় ডিএনএ আছে, প্রোটিন আছে, এগুলো সব তৈরি করবে। তাহলে এই নাইট্রেট আয়নের প্রয়োজন কেন? কারণ আমাদের বডি বা হচ্ছে উদ্ভিদের জন্য নাইট্রোজেনের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কীরকম, এই যে নাইট্রেটটাকে গ্রহণ করার পরে সেগুলোকে ব্যবহার করে নাইট্রোজেন ঘটিত যে অ্যামিনো অ্যাসিড আছে সেটাকে সে তৈরি করবে, মানে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এখন অ্যামিনো অ্যাসিডটা কিসের জন্য তৈরি করবে, আমরা সকলে জানি যত প্রোটিন আছে সেই প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। এই জন্য ফার্স্ট অফ অল অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া মানে প্রোটিন তৈরি হবে। তাছাড়া আমাদের শরীরের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্গাণু ডিএনএ আরএনএ, এগুলো তৈরি করতেও নাইট্রোজেন লাগে। তো নাইট্রোজেন কোত্থেকে আসবে, এই নাইট্রেট থেকে আসবে। তার মানে আলটিমেটলি এই নাইট্রেট থেকে নাইট্রোজেন অণু তো তৈরি হচ্ছেই, তার সাথে হচ্ছে নাইট্রোজেন থেকে তৈরি হয় যে অ্যামিনো অ্যাসিড, ডিএনএ, প্রোটিন, আরএনএ, এগুলোও তৈরি করবে। আর প্রাণীরা কি করবে, এই প্রয়োজনীয় নাইট্রোজেন তারা উদ্ভিদ থেকে পেয়ে থাকে। উদ্ভিদ থেকে বলতে উদ্ভিদজাত খাবার থেকে পেয়ে থাকে, যেমন
চাল, তারপরে ভুট্টা, তারপরে হচ্ছে গম, ঠিক আছে, ডাল, এগুলোর মধ্যে যে নাইট্রোজেনগুলো রয়েছে সেই নাইট্রোজেনগুলো কি হয়, প্রাণী যখন এই উদ্ভিদ জাতীয় খাবারগুলো খায় তখন এই নাইট্রোজেনগুলো প্রোটিন আকারে বা হচ্ছে আরএনএ আকারে বা অ্যামিনো অ্যাসিড রূপে হচ্ছে প্রাণীদের শরীরে প্রবেশ করে। সেটা মানুষ হতে পারে বা অন্যান্য প্রাণী হতে পারে, তাদের শরীরে প্রবেশ করতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাসিমিলেশন, মানে নাইট্রেটটাকে গ্রহণ করে নাইট্রোজেন ঘটিত অন্যান্য অণু তৈরি করা। এরপরে হচ্ছে অ্যামোনিফিকেশন। এখন অ্যামোনিফিকেশন, এখানে অ্যামোনি বলতে বোঝানো হচ্ছে অ্যামোনিয়া, আর ফিকেশন তো আমি একটু আগেই বললাম মানে তৈরি হওয়া। তার মানে এখানে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে, যখন উদ্ভিদ কিংবা প্রাণীর মৃত্যু ঘটে তখন ব্যাকটেরিয়া এবং ফানজাই, ফানজাই বলতে ছত্রাককে বোঝানো হচ্ছে, ছত্রাক বলতে ব্যাঙের ছাতা, ঠিক আছে, ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলি, বা আমরা যে মাশরুম খাই সেগুলোকেও কিন্তু ফানজাই রাজ্যের মধ্যে ফেলা যায়। তো ব্যাকটেরিয়া এবং ফানজাই তাদের দেহাবশেষ পচিয়ে আবার অ্যামোনিয়াতে রূপান্তরিত করে দেয়। দেখেছো, অ্যামোনিয়াতে তৈরি করছে না, এই জন্য এই প্রক্রিয়ার নাম অ্যামোনিফিকেশন। নাইট্রোজেন ফিক্সেশনে প্রস্তুত অ্যামোনিয়া যেভাবে নাইট্রেটে পরিণত হয়, ঠিক একইভাবে অ্যামোনিফিকেশনে প্রস্তুত অ্যামোনিয়াও নাইট্রেটে পরিণত হয়। তার মানে যখন উদ্ভিদ আর প্রাণীর মৃত্যু ঘটে তখন অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেন কিভাবে আসছে সেটা কিন্তু এখানে প্রমাণ দিয়ে দিয়েছে। উদ্ভিদ মাটি থেকে এই নাইট্রোজেনটাকে গ্রহণ করছে, ঠিক আছে, নাইট্রেট আয়ন রূপে নাইট্রেটের আয়ন তৈরি করছে, ডিএনএ প্রোটিন তৈরি করছে। আর প্রাণীরা কিন্তু এগুলো উদ্ভিদ থেকে পাচ্ছে। তার মানে প্রাণী এবং উদ্ভিদ দুজনের শরীরে কিন্তু নাইট্রোজেনের উপাদানগুলো রয়েছে। তো যখন তারা মারা যাবে তখন তাদের দেহাবশেষ মাটির সাথে পচিয়ে ফেলার জন্য ব্যাকটেরিয়া এবং ফানজাই মানে ছত্রাক কাজ করবে। যখন তারা দেহাবশেষটাকে পচিয়ে ফেলবে তখন কি হবে, তখন তাদের ভিতরে যে নাইট্রোজেনের উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে। এখন নাইট্রোজেন ফিক্সেশন আমরা কি শিখেছিলাম, নাইট্রোজেন ফিক্সেশনে শিখেছিলাম যে অ্যামোনিয়া তৈরি হয়। তো অ্যামোনিয়া থেকে নাইট্রেটে পরিণত হয়, এটা আমরা দেখে এসেছি, নাইট্রিফিকেশনে দেখে এসেছি। তো একইভাবে এখানে অ্যামোনিফিকেশনেও যে অ্যামোনিয়াগুলো তৈরি হচ্ছে, যে এখানে যে অ্যামোনিয়াগুলো তৈরি হচ্ছে সেগুলোও আবার নাইট্রেটে পরিণত হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো ডিনাইট্রিফিকেশন। ডি বলতে বাদ দেয়াকে বোঝায়। কি কাকে বোঝায়, বাদ বোঝায়। কাকে বাদ, নাইট্রেটটা বাদ, নাইট্রোজেনটাকে বাদ দেওয়া হয়, নাইট্রোজেন। তো নাইট্রোজেনটা বাদ কিভাবে হচ্ছে, অক্সিজেনের ঘাটতি আছে এরকম এলাকায় এই প্রক্রিয়ায় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে আবার নাইট্রোজেনে পরিণত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা খেয়াল করি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু প্রথমে একটা প্রক্রিয়া দেখেছিলাম, নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া, কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া আছে যারা বাতাস থেকে নাইট্রোজেনটাকে গ্রহণ করে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। কারণ অ্যামোনিয়াতে রূপান্তরিত না করলে মাটিতে মেশানো যাবে না। আচ্ছা, এখানে কিছু ব্যাকটেরিয়া অ্যামোনিয়া তৈরি করছে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রেটকে ভেঙে ফেলে, নাইট্রোজেনটাকে বাদ দিয়ে দেয়, মানে নাইট্রোজেনটাকে আলাদা করে দেয়। ওগুলোকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং বলতে যেগুলো হচ্ছে যে বেশ সকল ব্যাকটেরিয়া নাইট্রোজেনটাকে মুক্ত করে দিচ্ছে তাদেরকে বোঝানো হয়। এখন নাইট্রেটের ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রেট আয়নটাকে ভেঙে মানে NO3টাকে ভেঙে কিসে রূপান্তরিত করছে, এই যে নাইট্রোজেনে, আর হচ্ছে অক্সিজেনে রূপান্তরিত করছে। এই নাইট্রোজেনটাকে আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে যে সকল এলাকায় অক্সিজেনের ঘাটতি আছে সে সকল এলাকায় নাইট্রেটটা ভেঙে যাচ্ছে। এই যে এখানে যে নাইট্রেট তৈরি হচ্ছে, যে দেখো এখানে অ্যামোনিয়া থেকে যে নাইট্রেটে পরিণত হচ্ছে, এই নাইট্রেট থেকে অক্সিজেন আর নাইট্রোজেনটাকে আলাদা করে ফেলছে এবং এগুলো অক্সিজেন মানে এখানে অক্সিজেনও যেমন সরবরাহ করছে ঠিক একইভাবে বাতাসে নাইট্রোজেনটাকেও ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া। এখানে উল্লেখ্য যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটিতে নাইট্রেটের পরিমাণ বেড়ে গিয়ে সেটি এক ধরনের পরিবেশ দূষণের সৃষ্টি করেছে। কাজে নাইট্রোজেন চক্রটি সঠিক নিয়ন্ত্রণ মানুষের জন্য একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে উল্লেখ্য যে রাসায়নিক সার ব্যবহার কারণে, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার কারণে দেখা গেছে যে মাটিতে নাইট্রেটের পরিমাণ বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, সেখানে পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে। কেননা যদি সেখানে ব্যাকটেরিয়া পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণের ব্যাকটেরিয়া না থাকার কারণে এই অক্সিজেন আর নাইট্রোজেনটা কিন্তু পরিবেশে মুক্ত হয়ে যেতে পারছে না। ফলে এই নাইট্রেট আয়নগুলো কিন্তু মাটিতেই থেকে যাচ্ছে। ফলে এটা কিন্তু ধীরে ধীরে এগুলো আরও বেশি ক্ষারীয় হয়ে যাচ্ছে, মাটিটা আরও বেশি ক্ষারীয় হয়ে যেতে পারে, ফলে মাটি কিন্তু তার উর্বরতা হারাবে। তো এই জন্য নাইট্রোজেন চক্রের সঠিক নিয়ন্ত্রণ মানুষের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, না হলে কিন্তু সে সকল এলাকায় মাটিতে কিন্তু ফসল ফলানো যাবে না। এখন আমরা কি দেখলাম, আমরা দেখলাম নাইট্রোজেন চক্র শুরু হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন থেকে, তারপর নাইট্রিফিকেশন হবে, নাইট্রিফিকেশনের পরে অ্যাসিমিলেশন হবে, তারপর অ্যাসিমিলেশনের পরে অ্যামোনিফিকেশন হবে, দেন সবার শেষে হচ্ছে ডিনাইট্রিফিকেশন হবে। এই
এই 5টা যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এই 5টা প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত নাইট্রোজেন চক্র চালনা করা হয়। এখন আমরা একটু ছবির মাধ্যমে সেগুলো বিস্তারিত দেখি। এখানে তোমাদের বইতে একটি খুবই সুন্দর একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমরা একটু খেয়াল করি। এই ছবিটাতে দেখবা যে বাতাসে নাইট্রোজেন আছে, এই যে বাতাসে নাইট্রোজেনের ছবি দেওয়া আছে, এই বাতাসে নাইট্রোজেন বাতাসেই রয়েছে। এগুলো মাটিতে নিয়ে যাওয়ার জন্য কিসের প্রয়োজন? এই যে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কে করবে? এই যেখানে দেখো ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, এই ব্যাকটেরিয়াটা কি করছে? বাতাসে যে নাইট্রোজেন আছে সেটাকে গ্রহণ করে অ্যামোনিয়াতে রূপান্তরিত করছে। দেখো অ্যামোনিয়াতে রূপান্তরিত করে ফেলেছে, এটা নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। এখন অ্যামোনিয়াটাকে কি করছে? নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট আয়নে পরিণত করছে, নাইট্রাইট আর নাইট্রেট আয়নে পরিণত করছে। তো এখানে দেখো নাইট্রেট আয়নে আর নাইট্রেট দুইটা আয়নে কিন্তু পরিণত করছে। করার পরে এই নাইট্রেটটা আবার কি করছে? নাইট্রেট অ্যাসিমিলেশন ঘটাচ্ছে। অ্যাসিমিলেশন বলতে নাইট্রেট থেকে পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, ডিএনএ তৈরি হবে। তাহলে আমি এখানে কষ্ট করে একটু লিখে রাখি, প্রোটিন, ডিএনএ, অ্যামিনো অ্যাসিড, এটাই হচ্ছে অ্যাসিমিলেশন। ঠিক আছে, অ্যাসিমিলেশন এগুলো তৈরি করতে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড। এরপরে খেয়াল করি, আচ্ছা এরপরে দেখো এই নাইট্রেট আয়ন আবার ডিনাইট্রিফিকেশনও ঘটাচ্ছে। ডিনাইট্রিফিকেশন বলতে নাইট্রেট আয়নটা ভেঙে নাইট্রোজেন আর অক্সিজেনে রূপান্তরিত করছে, নাইট্রোজেন আর অক্সিজেনে রূপান্তরিত করছে। নাইট্রোজেনটাকে বাতাসে মুক্ত করে দিচ্ছে, মানে পরিবেশে ছেড়ে দিচ্ছে, আর অক্সিজেনটাকেও তো ছেড়ে দেয় গেল। আচ্ছা, আর নাইট্রেট আয়ন আরেকটা হচ্ছে গিয়ে উদ্ভিদ নিজের কাজে লাগাচ্ছে। এখন এই যে এখন আরেকটা জিনিস হচ্ছে কি হয়, এই নাইট্রেটটা তো তোমার বিভিন্নভাবে এই মাটিতে বা উদ্ভিদে প্রবেশ করছে, তাই না? যে নাইট্রেট আয়নটা কিন্তু নাইট্রেট আয়নের মাধ্যমে, এই যে দেখো নাইট্রেট আয়নটার মাধ্যমে দুইটা প্রক্রিয়া দেখানো হয়েছে, যেটা একটা অ্যাসিমিলেশন মানে অ্যামিন, প্রোটিন, ডিএনএ, অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, আরেকটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনে রূপান্তরিত হচ্ছে, নাইট্রোজেনটাকে পরিবেশে ছেড়ে দিচ্ছে। আরেকটা কোন উপায়? আরেকটা হচ্ছে পুষ্টি। এই নাইট্রেট আয়নটাকে পুষ্টি হিসেবে গ্রহণ করে কে? পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে এই গাছপালা। তার মানে গাছপালার ভিতরে তখন নাইট্রেট আয়নটা চলে যাচ্ছে। এখন চলে যাচ্ছে, ভালো কথা। এখন এই বিভিন্ন প্রক্রিয়ায় নাইট্রেট আয়নটা উদ্ভিদে বলো প্রাণীতে বলো চলে যাচ্ছে। এখন এই জায়গাটাতে যখন মানে উদ্ভিদ মৃত্যু হতে পারে, উদ্ভিদ একটা জীব, প্রাণীরা হচ্ছে জীব, এদের একটা সময় হচ্ছে মৃত্যু ঘটবে। তো মৃত্যু ঘটলে যখন মাটির সাথে পচানো হবে, মানে ব্যাকটেরিয়া এবং ফানজাই যখন পচাবে, তখন কি হবে? তখন অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অ্যামোনিয়া তৈরির মাধ্যমে হচ্ছে তাদের বডি থেকে, মানে তাদের বডিতে যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়াটা তৈরি হবে। অ্যামোনিয়াটা তৈরি হওয়ার পরে কিন্তু তোমার নাইট্রেট আয়নে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার এগুলো চক্রের মাধ্যমে ঘুরবে। তো দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু পরিবেশে নাইট্রোজেন আবার ফেরত চলে আসছে। এই যে নাইট্রোজেনটাকে গ্রহণ করা হচ্ছে এদিক দিয়ে, আবার এই প্রক্রিয়ায় কিন্তু নাইট্রোজেন পরিবেশে চলে যাচ্ছে, যে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া, নাইট্রোজেন চলে যাচ্ছে, অক্সিজেনও কিন্তু বেরোয় যাচ্ছে। ঠিক আছে, এটা N2 দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের পরিবেশে নাইট্রোজেন চক্রটা ঘটছে, এবং আমরা বুঝতেও পারছি না। খুবই গুরুত্বপূর্ণ একটা চক্র, যেটা ছাড়া কিন্তু আমাদের পরিবেশের জীব সম্প্রদায়ের বেঁচে থাকা অসম্ভব। এখন দেখি নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি। প্রথম গুরুত্ব হচ্ছে এই চক্র উদ্ভিদকে তার অন্যতম গুরুত্বপূর্ণ জৈব অণু ক্লোরোফিল তৈরির ব্যাপারে সহায়তা প্রদান করে। এখন একটা জিনিস কি জানো, এই ক্লোরোফিল আমরা জানি সকলে যে পাতায় ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকার কারণে কিন্তু উদ্ভিদের পাতার রং সবুজ হয়। তাছাড়া এই ক্লোরোফিল থাকার কারণে কিন্তু উদ্ভিদ কী করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এই যে নাইট্রোজেন, ক্লোরোফিল নাইট্রোজেন অণু দিয়ে তৈরি হয়, নাইট্রোজেন অণু ছাড়া কখনোই ক্লোরোফিল তৈরি হতে পারবে না। তার মানে ক্লোরোফিল যদি তৈরি না হয়, সালোক সংশ্লেষণও হবে না, সালোক সংশ্লেষণ যদি না হয়, অক্সিজেন তৈরি হবে না, পৃথিবীর জীবজগৎটা কিন্তু আসলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমরা বুঝতে পারছো যে একটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে পুরো জীবজগৎ কিভাবে টিকে রয়েছে। তো নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেনটা আসলে উদ্ভিদ দেহে সাপ্লাই দেওয়া হয়, এবং সে ওই নাইট্রোজেনটা নিয়ে ক্লোরোফিল অণু তৈরি করতে পারে, ফলে সালোক সংশ্লেষণ ঘটতে পারে এবং প্রাণীরা কিন্তু অক্সিজেন পেয়ে যায়। এরপরে দেখো অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া, ফানজাই মৃত জীবের দেহাবশেষকে পচিয়ে পরোক্ষভাবে পরিবেশ পরিষ্কার করে রাখে। অ্যামোনিফিকেশন কি? অ্যামোনিফিকেশন প্রক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়। তো এখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে ব্যাকটেরিয়ার যে ছত্রাকগুলো আছে সেগুলো মৃত জীবের দেহাবশেষকে পচিয়ে ফেলে, পচাতে মাটির সাথে মিশিয়ে ফেলে। ফলে কি হয়? পরিবেশটা কিন্তু পরিষ্কার থাকে এবং মাটিও যেমন উর্বর হয়, তাছাড়া হচ্ছে অ্যামোনিয়া তৈরির মাধ্যমে পরিবেশে এটা কিন্তু মানে ভূমিকাও রাখে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাইট্রেট এবং নাইট্রেট আয়ন তৈরি করে, যেটা হচ্ছে ভূমিতে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করার দায়িত্ব পালন করে। নাইট্রাইট আর নাইট্রেট দুটাই হচ্ছে আয়ন, এই দুইটা আয়ন কিন্তু উদ্ভিদ পুষ্টি আকারে গ্রহণ করতে পারে। নাইট্রোজেন জীবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নাইট্রোজেন চক্র জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব অণুগুলো তৈরি করার বিষয়টি নিশ্চিত করে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, উদ্ভিদ দেহে নাইট্রোজেনের গুরুত্ব কতটুকু রয়েছে। নাইট্রোজেন ছাড়া উদ্ভিদ বা প্রাণীর কোনো রকমের অ্যামিনো অ্যাসিড তৈরি হবে না, অ্যামিনো অ্যাসিড তৈরি না হলে প্রোটিন তৈরি হবে না, প্রোটিন যদি তৈরি না হয় ডিএনএ আরএনএ তৈরি হবে না, তাহলে আলটিমেটলি একটা জীবের বৈশিষ্ট্যগুলোই আমরা দেখতে পাবো না। তার মানে এই যে গুরুত্বপূর্ণ যে জৈব অণুগুলো রয়েছে, এই অণুগুলো তৈরি করার জন্য অবশ্যই নাইট্রোজেনের প্রয়োজন, দেহ গঠনের জন্য অবশ্যই নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে। তাহলে নাইট্রোজেনটা আমরা কোথায় পাবো? অবশ্যই নাইট্রোজেন চক্রের মাধ্যমে পাবো। তাহলে তোমরা বুঝতে পারছো, পানি চক্রের মতো, অক্সিজেন চক্রের মতো নাইট্রোজেন চক্র আমাদের পরিবেশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাইট্রোজেন চক্র ছাড়া কিন্তু পৃথিবীতে, বা অক্সিজেন চক্র ছাড়াও কিন্তু পৃথিবীতে নাইট্রোজেন অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে না। তো আশা করি আজকের পর্বের মাধ্যমে তোমরা অক্সিজেন চক্র এবং নাইট্রোজেন চক্র খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো আগামী পর্বে আমরা হচ্ছে পরের অংশটুকু নিয়ে চলে আসবো। তো ততদিন তোমরা আমাদের সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।